ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমাদের বর্তমানে গ্যাসের সংকট জানেন কি না? তাহলে এই ভিডিওটা দেখেন। এই খবরটা দেখলে এই তথ্যটা জানবেন। বাসা বাড়িতে থেকে শুরু করে গাড়ি ঘোড়াতে সিএনজিতে সংকট দেখা দিয়েছে। এই সংকট বাংলাদেশ সরকার কীভাবে মোকাবেলা করবে সরকারই ভালো জানে, কিন্তু আমাদের দেশের যে 12টা বেজেছে সেটা আবারও সামনে আসলো। দেখেন, আমার পার্শ্ববর্তী দেশ বঙ্গোপসাগরে যে আমাদের জায়গা পেয়েছিলাম সমুদ্রের, সেই সাথে মায়ানমারও গ্যাস পেয়েছে, ইন্ডিয়াও গ্যাস পেয়েছে। আমাদের সরকার চাপাবাজি করে শুধু সব কিছু করে ফেলবে, কিন্তু দেখা গেছে বাংলাদেশে গ্যাস ওইভাবে অনুসন্ধান করে নাই বিধায় আমরা গ্যাস পাই নাই। অথচ মিয়ানমার গ্যাস পেয়ে ওইটাকে আবার বিদেশেও বিক্রি করতেছে, বিভিন্ন দেশে সাপ্লাই করতেছে। অথচ আমরা গ্যাস সংকটে ভুগতেছি। আমাদের বাংলাদেশ সরকার এমনভাবে আমাদেরকে বোঝাচ্ছে যে ওরা অনেক চেষ্টা করে আমাদের জন্য, অথচ আমাদের কোনোভাবে সফলতা পাই নাই। রিজার্ভ নাই, শেয়ার মার্কেটে ক্লেম, ইউনিপে টু ইউএসপি কেশিয়া, এগুলো আরও আগেও বলেছি। বিভিন্ন সংস্থার দুর্নীতি, কোনো সংস্থা বাদ নাই এই সরকার আমলে দুর্নীতি হয় নাই। তো সাধারণ জনগণ এই খবরগুলো দেখেন, দেখে এগুলো নিয়ে দুই একজন করে আলোচনা করেন। আলোচনা করলেই সরকারের সাথে একটা বোঝাপড়া করতে পারবেন গণজোয়ার দিয়ে। কারণ বর্তমানে যেই গ্যাস সংকট, সব কিছু সংকট মোকাবেলা, তাতে সরকারকে অবশ্যই বিরোধী দলের সাথে মতামত নিয়ে কাজগুলো করলে হয়তোবা আমরা এই সংকট থেকে মুক্তি পাব। এরই মধ্যে দেখা গেল ইন্ডিয়া এবং মায়ানমার গ্যাস পেয়ে গেছে। তাই সরকারকে আমি ব্যক্তিগতভাবে আহ্বান করব, আপনারা এখনই অনুসন্ধান করেন, কারণ পর নির্ভর করে দেশ চলে না। আমাদের যখন প্রাকৃতিক সম্পদ আছে সেটাকে কাজে লাগাতে হবে। ইলেকট্রিক কারেন্টের আমাদের সংকট, গ্যাসের সংকট, রিজার্ভের সংকট, তারপরে ডলার, ছাত্ররা চাচ্ছে ডলার পাচ্ছে না, বিদেশে যাবে স্টুডেন্ট বিষয়ে, তারা ডলার জাস্ট টাইমে পাচ্ছে না, পেলেও অনেক চড়া দামে পাচ্ছে। তাই সরকারকে এখনই পদক্ষেপ নেওয়ার দরকার। আর আপনারা দেখেন বাংলাদেশে গ্যাস কীভাবে সংকট আছে। এরই মাঝে একজন ভালো পুলিশ সদস্যের জীবন উঠিয়ে ধরেছি। জীবনের বিভিন্ন ধরনের ওনার কষ্ট, দুঃখ, বেদনা, এই কথাগুলো শুনেন। আমরা তো ব্যানার্জি সাহেবের মতো খারাপ লোক পেয়েছি, অন্যান্য পুলিশ সদস্য পেয়েছি, কিন্তু একজন সৎ এবং যোগ্য পুলিশ, যিনি বর্তমানে একটা ভালো পুলিশের সাক্ষাৎকার আপনাদের মাঝে উঠিয়ে ধরেছি। অবশ্যই শুনবেন। শোনার পরে অনেক পুলিশ অফিসারকে দেখাতে পারবেন যে দেখেন উনি কত কষ্ট করে বিসিএস ক্যাডার হয়ে তারপরে চাকরিতে এসে এখনও সততার সাথে কাটিয়েছে, এবং উনি অবসরে যাবেও সুন্দরভাবে। আর অসৎ পুলিশ হলে দেশের বাইরে চলে যেতে হবে, না হলে জেলে যেতে হবে। তো বন্ধুরা দেখেন, দেখলে বুঝবেন আমাদের দেশটা আমাদের সবাই। অতএব দেশ নিয়ে সবাই ভাববেন। সরকারকেও বলবো আপনি আরও ভালোভাবে দেশ পরিচালনা করার জন্য উদ্যোগ নেন। অন্যতা পাবলিক খেপলে আপনি টিকবেন না। ধন্যবাদ।
গাড়ির লাইন সোজা করলে কিলোমিটার ছুঁই ছুঁই। এই দীর্ঘ অপেক্ষার মূল কারণ গাড়িতে সিএনজি নিতে হবে। কয়েক ঘন্টা শেষে পাম্পে পৌঁছানো গেলেও গ্যাস কেনা যাচ্ছে সর্বোচ্চ 300 থেকে 350 টাকা। 2 ঘন্টারও বেশি সময় লেগে যায়, মানে গ্যাস পাম্পে নিতে আসে, গ্যাসে প্রেশার নাই, আমাদের অনেক কষ্ট হয়। 100 টাকা 80 টাকা ঢুকে এরপরে আবার 2-3টা টিপ মারলে আবার নাই। এই অবস্থায় আমাদের চলা কঠিন অবস্থা। গ্যাসের তো সংকট, গেলেই কয় যায় গ্যাস নাই, প্রেশার নাই। দিনে গাড়ির চাপ ভেবে যারা রাতে আসেন তাদেরও রেহাই নেই। মধ্যরাতেও গ্যাস নেয়ার অপেক্ষা শেষ হয় না। 11টা আজ এখন 12টা, একটা বাজছে যে গ্যাস পাইনি। অঞ্চলে সবগুলো পাম্পে একই অবস্থা, যে যদি গ্যাস থাকে লাইনে তাও প্রেশার থাকে না। একই অবস্থা অনেক বাসা বাড়িতেও। ভোর 6টা থেকে রাত পর্যন্ত চুলা জ্বলে না বেশিরভাগ রান্নাঘরে। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে কলকারখানাতেও, যার প্রভাব পড়েছে রপ্তানিতে। জানা যায় দেশে দৈনিক 4,000 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ 3,000-এর কম। আমরা ধরে নিয়েছি যে আমরা ইম্পোর্টের মাধ্যমে এই আমাদের গ্যাসের এটা সাংঘাতিক রকমের একটা ভুল সিদ্ধান্ত হয়েছে, এবং যে কারণে আমরা এখন বহুমুখী সংকটে পড়ে গেছি। যা পাওয়া যাবে তার থেকে অনেক বেশি দরকার, সেটার জন্য তো প্রস্তুতি রাখতে হবে। আমি যদি 2 বছর আগে এলএনজি আনতে পারতাম, সুন্দরপুরে গ্যাস পাইতে মাত্র 5 MLC গ্যাস, সেটা যে খরচ ওটাতে এবং ডিস্ট্রিবিউশনে পোষায় না। একটা লবি আছে যারা দেশীয় অনুসন্ধানকে গুরুত্ব কম দিয়ে বাইরে থেকে গ্যাস এলএনজি আমদানিতে গুরুত্ব বেশি দিতে চান, এই কারণে যে তাদের হয়তো কোনো আর্থিক লাভ থাকে, সুবিধা থাকতে পারে। এটা একেবারে ঠিক ছিল না। আমাদের গ্যাসের যে উত্তোলনের যে অবহেলা, আমি বলবো 10 বছর হয়েছে, এটা অত্যন্ত একটা শোচনীয় সিচুয়েশন ক্রিয়েট করেছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের স্থলভাগের কেবল 10% অনুসন্ধান হয়েছে। বাকি 90% এখনো তেল গ্যাস খোঁজাই হয়নি অদৃশ্য কারণে। একদিকে স্থলভাগে সীমান্তের কাছাকাছি ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে গ্যাস তুলছে ভারত, আর বঙ্গোপসাগরে ব্লক SS-11 ও DS-12 এর সীমানা ঘেঁষে গ্যাস পেয়েছে মিয়ানমার। সু গ্যাস ফিল্ড থেকে 2014 সালে দ্রুত গ্যাস উত্তোলন করে দেশটি, যা তাদের 1/3 চাহিদা মেটায়। পাশাপাশি পাইপলাইনে $100 কোটি মূল্যের গ্যাস রপ্তানি করছে চীন ও থাইল্যান্ডে। অথচ ভারত মিয়ানমারের সাথে আইনি লড়াইয়ে বিশাল জলরাশি পেলেও তা ব্যবহার করেনি বাংলাদেশ, কেবল দরপত্র আহ্বান করা হয়েছে। প্রকৃতিগতভাবে যেখানেই বদ্বীপ অঞ্চল সেখানে গ্যাস প্রচুর থাকে, তেলও থাকে। বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম বৃহৎ বদ্বীপ এলাকা, সুতরাং সেই সূত্রে বাংলাদেশে প্রচুর গ্যাস এবং তার সাথে তেলও থাকতে পারে। একেবারেই সাধারণ একজন চাকরিজীবী ছিলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে চাকরি করতেন। তো এটা তো স্বল্প বেতনভুক্তই ছিলেন। তো সুতরাং একটা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের যে স্ট্রাগল গুলো থাকে, অন্যান্য সাধারণ এই ধরনের নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে স্ট্রাগল গুলো ছিল, আর্থিক কষ্ট ছিল, আর্থিক অনটন ছিল, সেগুলো তো মোকাবেলা করেই আমরা এসেছি। আমরা হেঁটেই যেতাম স্কুলে, একটা শার্ট থাকতো। ইউনিভার্সিটি যখন ভর্তি হয়েছি তখন হয়তো একটা বা দুইটা প্যান্ট বা একটা শার্ট দিয়ে হয়তো আমাদের চালাতে হয়েছে। অনটন ছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক ধরনের ভালো লাগা ছিল। নিম্ন বিদ্যুৎ পরিবারের যে অনটন গুলো থাকে, সেই অনটন গুলোর মধ্যে সব ঈদে তো আমরা এখন আমাদের নিজেরাও নতুন পোশাক পরি, বাচ্চারাও নতুন পোশাক পরে, এক বা একাধিক পরে। তো সেই সময় কিন্তু সব ঈদে আমরা কিন্তু নতুন পোশাক হতো না। কোনো এক ঈদে হয়তো হয়েছে, পরপর 2-3 ঈদ গেছে, কিন্তু নতুন পোশাক হয়নি। একবার আমার মনে আছে যে হচ্ছে একটা শাড়ি বোধহয় ছিল একটু ভালো ঈদের সময় পরার। তো এটা আপনার ঈদের আগে পরিষ্কার করতে যেয়ে এটা 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 এত দুর্বল ছিল যে ওটা ছিঁড়ে গেছে। তো তারপরে আমি ওটা
ওইভাবে পরিষ্কার করে আবার ইয়েতে নিয়ে যাই, টেলরের কাছে নিয়ে যাই, তো সেলাই করে দেয়। তারপরে আমি লন্ডি চেক করে, তো সেটা ভালো করে লন্ডি করে দেয়। তো আমি পরে দেখি এটা বোঝা যাচ্ছে না, একটা দুইটা জায়গায় ভালো করে সেলাই করে দিয়েছে সুন্দর করে। তো সেটা দিয়ে কিন্তু চমৎকার করে আমরা ঈদ উদযাপন করেছি। অনেকেই তো অর্থবিত্তের দিকে ঝোঁকে, আপনার কখনো ওই দিকে মানে যাননি কিংবা যাওয়ার স্বাদ হয়নি? একজন রাষ্ট্রের কর্মচারী বা কর্মকর্তা যে স্তরেই হোক না কেন, তার জীবন জীবিকা কেমন হবে এবং তার অর্থনৈতিক সক্ষমতাটা কি পর্যায়ে থাকতে পারে, এটা খুব ডিফাইন। কিন্তু সেখানে আপনি রাষ্ট্রের কর্মচারী হিসেবে একটা জবে চাকরি করে এই বাস্তবতার সাথে আপনি তো অন্য কল্পনা করলে মিলাইতে পারবেন না। আমি মনে করি যে সরকারের বা যে কোনো চাকরিজীবীর জন্য, সরকারি বেসরকারি চাকরিজীবীর জন্য তার কিন্তু একটা সীমিত সম্পদের মধ্যেই, সীমিত আয়ের মধ্যেই তাকে স্বাচ্ছন্দ্যে থাকতে হবে, যতটা সচ্ছলতায় থাকা যায় সেভাবেই তার মাইন্ডসেটটা করতে হবে। তাহলে কিন্তু সেখানে আমি মনে করি যে চাহিদার তো মানুষের শেষ নেই, আপনার অভাব তো সেটাই, চাহিদা কত আর আপনার আছে কত সেটাকে বিয়োগ করলে তো অভাব বলি আমরা। সুতরাং চাহিদায় আমি যে জব করছি বা যে আমার এখানকার আমার বেতন টেশন অন্যান্য দিয়ে আমার প্রাপ্তিটা কি, সেগুলোর মধ্যে যদি আমাদের চাহিদাটা সীমিত রাখি তাহলে কিন্তু একই ধরনের সুখ, একই ধরনের সমৃদ্ধি আরেকজন হয়তো শিল্পপতি যেভাবে উপভোগ করছেন মানসিকভাবে, এখানেও কিন্তু একজন কর্মজীবী, একজন চাকরিজীবীও কিন্তু সেই অনুভূতিটা কিন্তু তার সীমিত আয়ের, সীমিত সম্পদের মধ্যে কিন্তু উপভোগ করতে পারেন। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য বলতে পারি, যেহেতু আমি হাই পুলিশে কর্মরত এবং সড়ক নিরাপত্তা, সড়ক শৃঙ্খলা প্রত্যেক মানুষেরই দরকার, আমার 18 কোটি মানুষেরই দরকার। কারণ জননিরাপত্তার দিক থেকে বিচার করলে মহাসড়কের নিরাপত্তা সবার কাছেই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই নিরাপদে বাড়ি ফিরতে চাই, কিন্তু এই নিরাপদে বাড়ি ফেরার জন্য আমাদের প্রত্যেকের স্ব জায়গা থেকে কিন্তু একটি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, একটি নাগরিক দায়িত্ব রয়েছে। সেই ক্ষেত্রে পথচারীর যেমন একটি দায়িত্ব রয়েছে, চালকের যেমন একটি দায়িত্ব রয়েছে, যিনি পরিবহন সেক্টরের মালিক শ্রমিক রয়েছেন তাদের দায়িত্ব রয়েছে, আর আমরা যারা এই সড়ক নিরাপত্তা শৃঙ্খলার দায়িত্বে রয়েছে আমাদেরও দায়িত্ব রয়েছে। এই সবগুলো মিলেই কিন্তু একটি আমরা নিরাপদ সড়ক প্রতিষ্ঠিত করতে পারি। সেই ক্ষেত্রে আমি বলবো যে দর্শক শ্রোতা যারা শুনছেন তারা প্রত্যেকেই স্ব জায়গা থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করে আপনার ভূমিকাকে নিশ্চিত করুন, এবং বিশেষভাবে চালক ভাইদেরকে বলবো আপনার হাতে থাকে স্টিয়ারিং। অনেক রাস্তার দোষ, লাইটের দোষ, নানাভাবে আমরা একে অপরকে দোষারোপ করতে পারি, কিন্তু আর একজন চালক যদি সচেতন হয়, সংবেদনশীল হয় এবং দায়িত্বশীল হয় এবং সতর্ক থাকে, তাহলে আমাদের বিদ্যমান যে গিভেন যে সিচুয়েশন, বিদ্যমান পরিস্থিতিও কিন্তু অনেক দুর্ঘটনা এড়িয়ে আমরা নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। সুতরাং আমাদের চালক ভাইরা যেন আরো সতর্কতার সাথে, সংবেদনশীলতার সাথে তার গাড়ি পরিচালনা করেন এবং সড়কের যে নিয়ম কানুনগুলো আছে, সড়ক পরিবহনের যে আইনগুলো রয়েছে, যে শৃঙ্খলা রয়েছে, সেগুলো মেনে যেন আমরা আমাদের গাড়ি চালাই। এবং বিশেষ করে যারা আমরা সড়ককে ব্যবহার করছি, রোড ইউজার যারা, পথচারী হিসেবে হতে পারি বা যাত্রী হিসেবে হতে পারি, আমরাও যেন আমাদের স্ব জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি। পারপাস রয়েছে সেগুলো দিয়ে যেন আমরা যাই। আমাদের যেখান থেকে রাস্তা পারাপারের ক্ষেত্রে যে সতর্কতাগুলো রয়েছে সেভাবে যেন আমরা পারি, যত্রতত্রের জন্য আমরা দৌড় না দিই, এবং নানানভাবে কিন্তু আমরা এই সড়ককে নিরাপদ করার জন্য এবং একটা সত্যিকারের সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা প্রত্যেকেই জন্য একটি ভূমিকা রাখি এবং সংবেদনশীল, দায়িত্বশীল ভূমিকা রাখি। এটি আমার প্রত্যাশা এবং আশা। ইউনিভার্সিটি যখন ভর্তি হয়েছি তখন হয়তো
একটা বা দুইটা প্যান্ট বা একটা শার্ট দিয়ে হয়তো আমাদের চালাতে হয়েছে। আমার বাবা তো একেবারেই সাধারণ একজন চাকরিজীবী ছিলেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে স্ট্রাগল গুলো ছিল, আর্থিক কষ্ট ছিল, আর্থিক অনটন ছিল, সেগুলো তো মোকাবেলা করেই আমরা এসেছি। মফস্বলের স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, তারপরে আজকে বিশ্ববিদ্যালয়ে পেরিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করে আজকে চাকরির শেষ প্রান্তে একটি, আমি বলবো যে এটি একটা বিরাট সম্মানজনক একটা মর্যাদার জায়গায় এসেছি। এটা একটা অনেক বড় প্রাপ্তি। ঠিকই বলেছেন যে দেখতে দেখতে প্রায় 3 দশক বাংলাদেশ পুলিশ সার্ভিসে কর্মরত থেকে প্রায় চাকরি শেষ প্রান্তে চলে এসেছি। এটা যে কত দ্রুত গেছে এটা কিন্তু আজকে ঠিক আপনার প্রশ্নের উত্তর দিতে যে মানে আমি হিসাব করতে পারছি না। ঠিকই আবার যদি হিসাব করি যে আমি কোথায় কোথায় চাকরিরত ছিলাম, কোথায় কাজ করেছি, কোথায় গেছি, সেটি একটি বৈচিত্র্যময় অভিজ্ঞতা। আরেক দিক দিয়ে বলবো যে পুলিশ সার্ভিসের মতো এরকম আমাদের যে জব নেচার যেটা, এটা বর্ণাঢ্যময় বটে। অনেক জায়গায় কাজ করেছি। বিশেষ করে আমার চাকরি জীবনে আমি বেশিরভাগই অপারেশনাল অ্যাক্টিভিটি যেগুলো বলে, মানে ডেস্ক ওয়ার্ক বা অফিসের পরিবর্তে মাঠ পর্যায়ে যে সেবা কার্যক্রমগুলো আছে সেগুলি বেশি করেছি। জেলা পর্যায়ে, মেট্রোপলিটন পুলিশ পর্যায়ে, র্যাবে বা হাইওয়ে পুলিশে, এভাবেই আমি মাঠ পর্যায়ে কাজ করেছি। মানে মেইন স্ট্রিম পুলিশিং, যেখানে একেবারে সরাসরি আইন প্রয়োগের, আইন শৃঙ্খলা রক্ষার, অপরাধ দমনের এবং বিশেষ করে ইনভেস্টিগেশনের এই সুযোগগুলো যেখানে থাকে সেরকম জায়গায় কাজ করেছি। অনুভূতি ভালো, আমি বলবো যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে, অপরাধ দমনে যে ভূমিকাটা রাখার দরকার, মানুষের কাছে পুলিশের সেবাটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন দরকার, আমি প্রাণান্ত চেষ্টা করেছি সব রেল স্টেশনের সব জায়গা থেকে যে নির্ভেজাল একটা সেবা, পুলিশের সেবা, নিরাপত্তার সেবাটা জনগণের কাছে পৌঁছে দিয়ে যায়। আপনার জন্ম ঝিনাইদহ জেলার শৈলকুপায়, আপনি পড়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়। তো কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা তো ইউজুয়ালি কৃষিবিদ হওয়ার মানুষই সে বিশ্ববিদ্যালয়ে যায়। তো আপনার লক্ষ্য কি ছিল আসলে? এইরকম পুলিশ কর্মকর্তা হয় নাকি কৃষিবিদ হয়ে কোনো গবেষণায় নিজেকে নিয়োজিত রাখা? আমি তো কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসসি অনার্স করেছি, পরে এমএসও করেছি হর্টিকালচারে, এবং আমি প্রথম জীবনে এই আমার ডিসিপ্লিনের সাথে যায় এরকম সংশ্লিষ্ট জব করেছি। বিসিএস সেটি আমি দেওয়া শুরু করি এবং সেখানে বাংলাদেশ পুলিশ সার্ভিসে আমি এই ক্যাডারে বিসিএস এর মাধ্যমে আমি পরীক্ষার মাধ্যমে আমি সিলেক্টেড হই এবং পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে যে আমি বিসিএস সার্ভিসে আসবো। এভাবেই কিন্তু মূলত আমার ডিসিপ্লিনের সাথে যে জবগুলো ছিল, রিসার্চ বলেন, টিচিং বলেন বা এগ্রিকালচার এক্সটেনশন বলেন, সেগুলো ছেড়ে চলে আসা বাংলাদেশ সিভিল সার্ভিসে। সত্যি কথা বলতে এই ধরনের কোনো প্ল্যান ছিল না। এটি আমাদের যে জীবন জীবিকার ক্ষেত্রে আমরা আমাদের প্রফেশন চয়েসের ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং চলে আসা। বেশ কয়েকটা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনার পুলিশ জীবনের সব উল্লেখযোগ্য স্মৃতির কথা যদি জানতে চাই, সেটা কি? আমি অনেকগুলো জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করেছি। এক এক স্টেশনে এক এক ধরনের অভিজ্ঞতা হয়। যদিও আমাদের জব একই রকম, কিন্তু এই জনপদ ভিন্ন ভিন্ন হয় এবং আমাদের চ্যালেঞ্জগুলো একটু ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কিন্তু অভিজ্ঞতাটাও একটু ভিন্ন হয়। তা আমি বলতে পারি যে আমি যেমন কুষ্টিয়া অঞ্চলে চাকরি করেছি। এই অঞ্চলগুলো জানেন যে স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার পরপরই নানান সমস্যা, যেমন সাধারণ সমস্যা সব জায়গায় আছে, তার সঙ্গে এখানে অতিরিক্ত ছিল যে বামপন্থী সন্ত্রাস কবলিত একটা অঞ্চল ছিল। শুধু কুষ্টিয়া না, এই দক্ষিণ পশ্চিমাঞ্চল ছিল, আমাদের রাজশাহীরও কিছু অঞ্চল ছিল। তো এইখানে এইটা একটা বাড়তি প্রবলেম ছিল, যেখানে অস্ত্রের ঝনঝনানি থাকে, প্রতিনিয়ত নানা ধরনের অপরাধ সংঘটিত হতে থাকে, সন্ত্রাসী অপরাধীর হাতে থেকে অস্ত্র থাকে, তারা খুন খারাপের সাথে জড়িত হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কিন্তু পুলিশের সদস্যদেরকেও কিন্তু সেরকম একটি প্রস্তুতি নিয়ে সার্বক্ষণিক আভিযানিক কার্যক্রম পরিচালনার মধ্যে দিয়ে তাদেরকে আইনের আওতায় আনতে হয়। সেই জায়গাগুলো যদি দেখি তাহলে বলবো যে এখানে একটা যেমন চ্যালেঞ্জিং ছিল, আবার এই কাজ করে আমরা জনগণকে সেখান থেকে
আইন শৃঙ্খলা স্বাভাবিক ফিরিয়ে নিয়ে আসে তাদের অঞ্চলে, তাদের এলাকায়, বাড়িতে, সর্বত্র যদি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে বা শান্তি প্রতিষ্ঠা করতে পারলে সেটা কিন্তু একদম বড় ধরনের ভালো লাগার তৃপ্তিও। এইখানে মনে করি যে এই মুহূর্তে আপনার বলার সাথে সাথে যেটা আমার মনে পড়ছে যে এটি একটি ভালো অভিজ্ঞতা। একটা সময় একটা বিজ্ঞাপন খুব জনপ্রিয় উঠেছিল, যে একটা বাল্বের বিজ্ঞাপনে, যে মাছের রাজা ইলিশ আর মানে পেশার রাজা বলতে গেলে পুলিশ। আপনার কাছে কি মনে হয় এতদিনে এসে, বিশেষ করে এই 3 দশকের চাকরি জীবনের সামনে এসে কি মনে হয় যে আসলে কি পেশার রাজা পুলিশ? না, আমার কাছে এটা এরকম কিছু মনে হয় না। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেকে বিভিন্ন ক্যাডার ছেড়ে বিশেষ করে পুলিশ এবং প্রশাসনের দিকে ঝুঁকছে। কাছে কি মনে হয় এই প্রবণতাটা কেন শুরু হলো? যথার্থই বলেছেন, আমরা যে ঝোঁকটা দেখি যে প্রশাসন ক্যাডার বা পুলিশ ক্যাডার বা আপনার ফরেন ক্যাডার, এগুলো সবসময়ই তাদের চয়েসের দিক থেকে দেখা যায় যে প্রথম সারিতে থাকে। বিয়ে শাদীর ক্ষেত্রেও কি কোনো প্রভাব ফেলে যে একজন পুলিশ ক্যাডার কিংবা প্রশাসন ক্যাডারের জামাই থাকলে একটু বেশ নিজেদের কাছেও একটু অন্যরকম ফিল হয়? এরকম কি মনে হয় যে সমাজটা ঠিক এরকম দিকে ঝুঁকছে? মিশ্র একটা ধারণা আছে। আমি আমার ব্যক্তিগত জীবনে বলতে পারি যে আমার যখন বিয়ে হয় তখন আমার সার্বিকভাবেই আমার যে যোগ্যতা বা আমার যে সম্ভাবনা, এগুলো দেখেই তো পাত্রী চয়েস করে। সেগুলো সবই তাদের ভালো লেগেছিল, কিন্তু আমি পুলিশ ক্যাডারে হওয়ার কারণে বা পুলিশ সার্ভিসের একজন সদস্য হওয়ার কারণে তাদের মধ্যে এবং তার আত্মীয় স্বজনের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল যে এটা কি ঠিক হচ্ছে কি হচ্ছে না। এটা আমি এই গল্পটা পরে শুনেছি। সুতরাং যেমন আপনি বলছেন যে এটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে, আবার কিন্তু অনেক সময় দেখা যায় যে বিপরীতটাও হতে পারে। আমি তো বিপরীতটাই দেখেছিলাম। তাদের সেই সময়কের দৃষ্টিভঙ্গিটা কি ছিল? পুলিশের যে জব নেচার, 24 আওয়ার্স তাকে এই ব্যস্ত থাকতে হয়, নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, সময়ের ঠিক নাই ইত্যাদি। তাছাড়া পাশাপাশি আরেকটি কথা না বললেও নয়, পুলিশ সম্পর্কে একটি নেতিবাচক ধারণাও সমাজে নানা রকম আছে, যদিও এটার ইতিবাচক নেতিবাচক সব মিলিয়ে সব জায়গায় আছে। এগুলো মিলেই হয়তো তাদের মধ্যে খানিকটা সংশয় কাজ করছিল, যেটা তো অন্য কারের একজন কর্মকর্তার ক্ষেত্রে বা অন্য একটা সার্ভিসের ক্ষেত্রে হয়তো এটা নাও করতে পারতো। আপনি হাইওয়ে পুলিশের প্রধান, সারা বাংলাদেশের নিরাপদ সড়ক ব্যবস্থাপনা থেকে শুরু করে ট্রাফিক শৃঙ্খলা অনেক কিছুর দেখভাল আপনাকে করতে হয়। প্রায় 1 বছরের কিছু সময় বেশি আপনি এখানে দায়িত্ব পালন করছেন। আপনার উপলব্ধিটা কেমন? এই সড়ক নিরাপত্তা, সড়ক শৃঙ্খলা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এবং যেখানে জননিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ছে। এরকম একটি প্রতিষ্ঠানে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা, সড়ক শৃঙ্খলা নিয়ে যে আমরা কাজ করছি, আমার খুবই ভালো লাগছে এখানে যে এখানে আমরা চেষ্টা করছি যে আধুনিক প্রযুক্তি দিয়ে আমাদের সদস্যদেরকে সীমিত জনবল এবং লজিস্টিকের মধ্যেও তাদেরকে প্রশিক্ষিত করে, মোটিভেট করে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনার মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম যে আমরা আমাদের সেবার মানকে বৃদ্ধি করে আমরা জনগণের কাছে নির্ভেজাল সেবাটা পৌঁছে দেওয়ার প্রাণান্ত চেষ্টা করছি। কাজ করতে ভালো লাগছে, আমি এনজয় করছি এই ধরনের চ্যালেঞ্জিং কাজ। সড়ক নিরাপত্তার পাশাপাশি সড়কে চাঁদাবাজি, বিভিন্ন গোষ্ঠী, এমনকি অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কথাও ওঠে। এই বাহিনীর প্রধান হিসেবে এই চাঁদাবাজি দমনে আপনার গৃহীত পদক্ষেপ কি? এরকম একটা অভিযোগ তো আমরা পাই এবং তার বিরুদ্ধে কিন্তু সবসময় আমরা ব্যবস্থাও নিয়ে থাকি। এগুলোর ক্ষেত্রে আমরা কঠোর অবস্থানে আছি এবং সাম্প্রতিক সময়ে আমরা যেখানেই খবর পাচ্ছি আবার খবর নেওয়ার চেষ্টা করছি, আমরা নানাভাবে নজরদারির চেষ্টা করছি। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিয়ে চলেছি এবং নিচ্ছিও। আমি আশা করি আমার সাথে হয়তো আপনি একমত হবেন যে সাম্প্রতিক সময়ে কিন্তু এগুলি যথেষ্ট নিয়ন্ত্রণে আছে, এবং আরো আমরা সবার সহযোগিতা চাচ্ছি যে যেখানে এই ধরনের খবর পাওয়া যাবে বা তথ্য থাকবে আমাদেরকে দেন, আমরা জিরো টলারেন্স নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। এরপরে স্বাভাবিকভাবেই প্রমোশন আইজিপি, আপনি স্বপ্ন দেখেন নিজেকে কখনো আইজিপি হচ্ছে? স্বাভাবিকভাবেই আমাদের টার্মিনাল একবার শেষ প্রমোশনটা কিন্তু অ্যাডিশনাল আইজি হিসেবেই আমরা চিহ্নিত করি, যেহেতু আইজি মাত্র একজনই, অ্যাডিশনাল আইজি অনেক। আলহামদুলিল্লাহ
যে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, এবং এই ক্ষেত্রে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমার পিতামাতা সহ আমাদের আত্মীয় স্বজন যারা দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, এবং রাষ্ট্রের আমার কর্তৃপক্ষ যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের যে সার্বিক তাদের যে মূল্যায়ন যেটি, সেটার জন্য আমি অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি যে পর্যন্ত আসতে পেরেছি এটুকুই আমি সন্তুষ্ট। এরপরের জীবনটা নিয়ে কোনো ভাবনা চিন্তা, অর্থাৎ অবসরে গিয়ে কি করবেন? শৃঙ্খলার মধ্যে একটা ছকে বাঁধা জীবন যাপন করেছি দীর্ঘদিন। এইটা থেকে বেরিয়ে যে আবার স্বাভাবিক সাধারণ নাগরিকদের মতো চলাফেরা থেকে শুরু করে স্বাধীনতা ভোগ করে নানা বিষয়, এগুলো অনেকটা আমি আবার কিছুটা রোমাঞ্চিত হই। আর রিটায়ারমেন্টের পরেও শক্তি সামর্থ্য থাকে, আমার যে অভিজ্ঞতা আছে বা আমার যতটুকু জ্ঞান আছে সেগুলোকে কাজে লাগিয়ে কর্মক্ষম থাকা, পাশাপাশি কিন্তু আমি দেশকেও অনেক কিছু দিতে পারি, এরকম কোনো কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে চাই যতদিন পর্যন্ত আমি কর্মক্ষম থাকি। আপনি ব্যক্তিগত জীবনে এক ছেলে এবং এক মেয়ের জনক, পুলিশের বিষয়ে তাদের মনোভাব কি? আমার এক মেয়ে, সে তো ডাক্তারি পড়েছে, MBBS পাশ করে এখন সে ডাক্তার। আর আমার ছোট ছেলে, সে তো পড়ছে একাদশ শ্রেণীতে, A লেভেলের ছাত্র। তবে ওদের সাথে যতটুকু আমার ইন্টারাকশন হয় বা কথা হয়, তাতে পেশা হিসাবে, সার্ভিস হিসাবে তাদের মধ্যে আমি খুব বেশি আগ্রহ দেখিনি। ওরা তো দেখেই আমাদের জীবনযাপন, আমাদের চলাফেরা যতটুকু দেখে এবং সামাজিকভাবে যতটুকু মিশে, তাতে এই ধরনের সার্ভিসের প্রতি ওদের আগ্রহ এখন আমি লক্ষ্য করছি না, হয়তো ভবিষ্যতে আসতে পারে। আপনার চাকরি জীবনের মূল আদর্শটা কি ছিল? এটি কোনো সাধারণ চাকরি বা জীবিকা নয়, আমরা বলেও থাকি যে এটি একটি সেবা। সেই জায়গাটা পূরণে, সেই নিজের সেই কর্তব্য কর্মে সারা জীবনই আমি আমার লক্ষ্যে থেকে কাজ করার চেষ্টা করেছি। সেটি হয়তো আমি পরিপূর্ণভাবে আমার যে ইচ্ছা বা আমার যে লক্ষ্যে পৌঁছানোর যে তাগিদ অনুভব করতাম, সামগ্রিকভাবে যে শৃঙ্খলা, যে নিরাপত্তা বোধ যেখানে আমি দেখতে চাই, যে স্বপ্নটা দেখতাম, সেটি হয়তো সম্পূর্ণ পূরণ হয়নি, বা আমিও সম্পূর্ণভাবে হয়তো অনেক ব্যর্থতা থাকতে পারে, কিন্তু এই আদর্শটি নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এই পেশাগত জীবনে কোনো প্রাপ্তি, হাহাকার কিংবা কষ্ট? প্রাপ্তিটাই তো বেশি। আমি যদি আমার জীবনের শুরুটার দিক থেকে দেখি, আমরা তো গ্রামেই বড় হয়েছি, সাধারণ একটা পরিবারের সন্তান। সেখানে মফস্বলের স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, তারপরে আজকে বিশ্ববিদ্যালয়ে পেরিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করে আজকে চাকরির শেষ প্রান্তে একটি, আমি বলবো যে এটি একটা বিরাট সম্মানজনক একটা মর্যাদার জায়গায় এসেছি। এটা একটা অনেক বড় প্রাপ্তি আছে আমার। সাধারণ জনগণ এবং বিশেষ করে যারা এই দেশকে স্বাধীন করে গেছেন, তারা তো একটা স্বপ্ন নিয়ে, বঙ্গবন্ধুর একটা স্বপ্ন ছিল, তার একটা আদর্শ ছিল, তিনি কিন্তু সংগঠিত করেছিলেন এদেশের মানুষকে তিলে তিলে বছরের পর বছর ধরে স্বাধীনতার লক্ষ্যে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। তারা যে জীবনকে বাজি রেখে, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই প্রজন্মের জন্য করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কতটুকু ভূমিকা পালন করতে পেরেছি, সেই জায়গাটাতে অতৃপ্তি আছে। আপনার বাবা কি করতেন? আপনার জীবনের কোনো স্ট্রাগল? আমার বাবা তো একজন চাকরিজীবী ছিলেন। Subscribe with share and like. Press the bell icon. Thank you.